15 বছর শাসনের পর একজন নেত্রী তার দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তিনি মনে করেছিলেন অসংখ্য মানুষ হত্যার পরও তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন। আল জাজিরা একজন নির্মম প্রধানমন্ত্রীর অন্তিম সময় প্রকাশ করছে। এখন লেটার ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার ক্ষমতায় থাকার লড়াইয়ের শেষ প্রহর। তিনি সেনাপ্রধানকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই লোকজনদের গুলি করে সরাচ্ছেন না কেন? পুলিশ খুব ভালো কাজ করছে, তারা মানুষ মারছে। আমরা প্রকাশ করছি পুলিশ কিভাবে একটি হত্যাকাণ্ড গোপন রাখার চেষ্টা করেছিল। পিছন দিয়ে আমার ভাইয়ের লাশ নিয়ে যা পোস্টমর্টম করছে, করে আমরা জানি কোনোদিনও বিচার না পাই। আর যে চিকিৎসক মিথ্যা বলতে অস্বীকার করেছিলেন। কিন্তু সাইদ হেড ইনজুরির জন্য মারা যায়নি, পুলিশের গুলিতে যেহেতু মারা গেছে। সহিংসতায় হাজার হাজার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি ঘৃণার বহিঃপ্রকাশ দেখছি। মানুষ আক্ষরিক অর্থেই তাদের ঘৃণা এখানে ঢেলে দিয়েছে। জুলাইয়ের 36 দিন, যে মাস শেষ হবার নয়। এই বাশার হাসিনার যে মসনদ, সেটাকে একদম ভেঙে তছনছ করে দিয়ে যে তারা আর কখনো কাউকে হাসিনা হয়ে উঠতে দিবে না। দেশ এর 1/3 তরুণ, কিন্তু তাদের কাজের সুযোগ খুবই সীমিত। রাজনীতিবিদরা এমন কোনো অর্থনীতি তৈরি করবেন যেখানে কাজের সুযোগ সৃষ্টি হবে। তরুণদের অনেকেই একথা বিশ্বাস করে না। 2024-এর জুনে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা ব্যবস্থার অবসান চেয়েছিল। এবং এই কোটার মাধ্যমে তার যারা পছন্দের লোক তাদেরকে মূলত এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হয়, যার ফলে এখানে মেরিটোক্রেসির ভিত্তিতে একজন শিক্ষার্থী তার যে ন্যায্য বুঝে পাওয়ার কথা ছিল সেটা সে পাচ্ছে না। After 11 days, the Indian Air Force are still attacking Dhaka. 71-এর স্বাধীনতার যুদ্ধের পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে পুরস্কৃত করার জন্য এই কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। এত যুক্তিহীন, অর্থহীন, তরুণদের জন্য এতটাই ক্ষতিকর যে প্রত্যেকে এটাকে ঘৃণা করত। কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই যে এটা এমন কিছুতে পরিণত হবে যা পুরো শাসন ব্যবস্থার পতন ডেকে আনবে। স্বাধীনতা যুদ্ধ এবং সেই যুদ্ধে তার বাবার ভূমিকা হয়ে ওঠে শেখ হাসিনার রাজনীতির মূল বয়ান। তিনি ভাবতেন এই দেশের স্বাধীনতা তার বাবা এনেছে, এই দেশ তার পৈতৃক সম্পত্তি। তিনি ভাবতেন এই দেশ তার রাজতন্ত্র। বাংলাদেশের রাজনীতির ইতিহাস সহিংস। 1975 সালে হাসিনার বাবা এবং পুরো পরিবার একটি রক্তাক্ত সামরিক অভ্যুত্থানে নিহত হন। প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় ফিরে আসেন 1996 সালে। তার 15 বছরের বক্তৃতাগুলো দেখুন। প্রায় প্রতিদিন, প্রতিটি বক্তৃতা, তার বক্তৃতার তৃতীয় বা চতুর্থ প্যারায় তিনি তার বাবা, তার মায়ের হত্যাকাণ্ড, তার পরিবারের ত্যাগের কথা বলতেন। তিনি ভেবেছিলেন দেশ শাসন করা তার জন্মগত অধিকার। ছাত্রছাত্রীদের বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করে তখন শেখ হাসিনা হয়ে ওঠেন আক্রমণাত্মক। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তার কথা আন্দোলনরত শিক্ষার্থীদের আরো বিক্ষুব্ধ করে তোলে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না।
মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদেরকে বলা হয় রাজাকার, বিশ্বাসঘাতক। এবং এই রাজাকার বলে সে গত 16 বছর এবং এর আগেও পুরো জাতিকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখার চেষ্টা করেছিল। এবং সেদিন আমরা দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হল, ছেলেদের হল এবং মেয়েদের হল থেকে মিছিল নিয়ে তারা বের হয়েছিল এবং স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শহর জুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। শেখ হাসিনার ত্রাসের যুবশক্তি ছাত্রলীগ অস্ত্র হাতে প্রস্তুত ছিল। সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদের রক্তাক্ত চেহারা এবং আমাদের অসংখ্য ভাইরা তারা নির্মমভাবে তারা আহত হয়। তখন আমরা আমাদের এই আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানেও আমরা যখন এক্সরে রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ভাই বোনদেরকে নিয়ে, সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে, যুবলীগের সন্ত্রাসীরা এসে আমাদের ভাই বোনদের উপর নির্মমভাবে তারা হামলা করে। শেখ হাসিনার ফোন আলাপের এক্সক্লুসিভ রেকর্ড আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এসেছে, যা তার নিজস্ব গোয়েন্দা সংস্থাই রেকর্ড করেছিল। ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিসের মাধ্যমে সকল ফোন রেকর্ড যাচাই করা হয়েছে। এই ফোন আলাপে ছাত্রদের উপর নৃশংস হামলার 48 ঘণ্টা পর শেখ হাসিনা ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলেন। আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো, আমি তো সেদিন সারা রাতই যাই, কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার। আমি তো বলি স্যার, আমি আর আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। শেখ হাসিনার সিনিয়র এক গোয়েন্দা কর্মকর্তাকে আল জাজিরা খুঁজে বের করেছে। নিরাপত্তার জন্য সেই কর্মকর্তার কণ্ঠস্বরকে বদলে দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের মারধর করেছিল। তাদের অনেককে হাসপাতালে যেতে হয়েছে, যাদের মধ্যে ছাত্রী এবং নারীরা ছিলেন। দলের উপর তার কঠিন নিয়ন্ত্রণ ছিল। ছাত্রলীগ এবং আমি বলবো দেশের প্রতিটি সেক্টরে সবকিছুর ওপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। পর্যদুস্ত প্রধানমন্ত্রী বিশ্বাস করতেন এই বিক্ষোভের পেছনে বিএনপি এবং জামাতে ইসলামীর হাত রয়েছে। পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর পিছনে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। হয়তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে পড়তে আসছি। নিজের গোয়েন্দা কর্মকর্তাদের তিনি বিশ্বাস করতেন না। আমি বললাম, স্যার, এই যে রাস্তায় আপনার বিরুদ্ধে লোকজন দেখছেন, এরা সাধারণ মানুষ। এদের অনেকেই কোনোদিন রাজনীতি করেনি। এরা সাধারণ মানুষ, এরা সাধারণ শিক্ষার্থী। ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে রংপুর এক ছাত্র সাংবাদিক একটি বিক্ষোভের সরাসরি প্রতিবেদন করতে যাচ্ছিলেন, যা অভ্যুত্থানের গতিপথই বদলে দেবে। তো সেদিন আমরা যখন ক্যাম্পাসের প্রথম গেটে আসি, আমাদের উদ্দেশ্য ছিল সাংবাদিকতার প্রফেশনাল জায়গা থেকে নিউজের উদ্দেশ্যে আমরা বের হই। ঠিক তখনই আমরা দেখি হচ্ছে পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান। পুরো ঘটনা যখন আমি নিজে নিজে ভাবি, পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ওরা আবু সাইদ টার্গেট ছিল শুরু থেকেই। মেধাবী ছাত্র আবু সাইদ হতে যাচ্ছেন আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আর যখন শিক্ষার্থীদের সাথে যখন পুলিশের মারামারি হয়, পাঁচজন পুলিশ মিলে এসে সরাসরি আবু সাইদের উপর অ্যাটাক করে। যখন আমি দেখি আবু সাইদের উপর অ্যাটাক শুরু করে 5 জন পুলিশ লাঠি দিয়ে, ঠিক তার মাথায় পুলিশ যখন তাকে মারতেছিল, এতটা পুলিশ একসাথে মারতেছিল,
আবু সাইদ তখনও তার পুলিশকে একটা কথা বলেন, তখনও ঠিক তাকে মানে তার মুখ থেকে এটাও আসেনি যে আমাকে সেভ করেন। একজন শিক্ষার্থীকে মাথা ফেটে যাচ্ছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। আপনার নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচের স্টুডেন্ট। 12 ব্যাচের এক শিক্ষার্থীকে পুলিশ অতর্কিত হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। সে শুট হিম বলে চিৎকার করছে। ছাত্র সাংবাদিক ভিডিও গ্রহণ করছিলেন এবং বর্ণনা করছিলেন কি ঘটছে। যখন শিক্ষার্থীরা 1 নম্বর গেটে চলে আসে, সেই মুহূর্তে পুলিশ শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে ক্যাম্পাসের ভেতরে চলে যায়। গুলি করতে প্রিপারেশন নিচ্ছিল, তার পাশে যিনি ইনস্ট্রাকশন দিচ্ছিল উনি যখন এটা বুঝতে পারে তখন উনি গুলি করার জন্য ওনাকে নিষেধ করে। এবং ভেতর দিক থেকে আমাদের ক্যাম্পাসের কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী, পুলিশ মিলে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল, টিয়ার সেল গুলি করতে করতে ক্যাম্পাসের আবার 1 নম্বর গেটে আসে। ঠিক সেই মুহূর্তে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিল পুলিশের বাধার মুখে পড়ে, আবু সাইদ তাদেরকে ক্যাম্পাসের 1 নম্বর গেটে অবস্থান নেওয়ার জন্য, ইন্সপায়ার করার জন্য সে শুট মি বলে নিজের বুকটাকে ঠিক তখন পেতে দেয়। প্রথম গুলিটা লাগে তার পেটে। যখন সে তার পেটে লাগে সে বুঝতে পারে তার পেটে কিছুটা লাগছে। ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ ঠিক তার খুব কাছে এসে ঠিক তার বুক বরাবর গুলি করে। পরপর 2টা গুলি এসে তার বুকে লাগে। বারবাজারে শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে, ওকে ধরার জন্য কেউ আসছে না। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ যে 4-5 আমরা ছিলাম, আমরা আবু সাইদ ভাইকে নিয়ে যাচ্ছিলাম। ঠিক আমরা যাতে আবু সাইদ ভাইকে না নিয়ে যেতে পারি, যাতে সেখানেই মারা যায়, পুলিশের উদ্দেশ্যটা ছিল ঠিক এরকম। তাদের এরকম একটা ক্রিয়েট করছিল তার পরিবেশটা। ঠিক তারা সেই উদ্দেশ্যে আবার আমাদেরকে গুলি করে। আমার গায়ে গুলি পড়েছে। আমরা আহত হই, আমরা যদি এখানে আবু সাইদের মতো পড়ে যাই। আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে। পুলিশ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের উপর গুলিবিদ্ধ করেছে। সাংবাদিকের উপর গুলি করেছে। সে গুলিবিদ্ধ হওয়ার এবং আবু সাইদ ভাইকে সেই অবস্থা থেকে আমরা সবাই করে নিয়ে যাই। আবু সাইদ যেও তার 2 হাতকে প্রসারিত করে সে বলেছিল, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর। আবু সাইদের শাহাদাতটা ছিল আমাদের জন্য সোর্স অফ ইন্সপায়ারেশন। সে যেভাবে তার 2 হাতকে প্রসারিত করে শহীদ হয়েছে, তখন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলাম আমরা প্রত্যেকে একজন আবু সাইদ হব। আবু সাইদকে হত্যার ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সমস্ত শিক্ষার্থীরা সেই সময় খুবই ক্ষুব্ধ হয়। তারা ভাবে যদি নির্দোষ আবু সাইদের সাথে এটি ঘটে থাকে তবে আমাদের সাথেও একই রকম ঘটনা ঘটতে পারে। আবু সাইদের মৃত্যু সরকারকে বেশ চাপে ফেলে দেয়। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আবু সাইদের পরিবার গণভবনে এসেছেন, যা প্রধানমন্ত্রীর বাসস্থান। দেখি মনে হচ্ছে যে আমার নামে, ছেলের নামে সারা জায়গায় ছড়ে গেছে এবং হাসিনের এই গণভবন সাজসজ্জিতে সাজানো ছিল, এলে এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে। এখন তো হয়েছে ছাড়া বাড়ির মতো, তাই নয়? সব নস্বাদ হওয়া, ধুলিস্বাদ হওয়া। মনে করেই তার বন্ধুরা এখানে ভাইয়ের নামটা লিখছে,
অনেক ভালো লাগছে ভাইয়ের নামটা দেখে। ভাইয়া অনেক ভালো ছিল, সাদা মনের ছিল। পিছন দিয়ে আমার ভাইয়ের লাশ নিয়ে যা পোস্টমর্টম করছে। যে ওনারা চাইছিল যে আঘাতের মাধ্যমেই তার সহপাঠীরা যে ঢিল ছোড়াছুরি করছে ওগুলো পায়াই আর কি মারা গেছে আবু সাইদ ভাই, এরকম রিপোর্ট বের করতে চাইছিল। ওকে। আবু সাইদ যেদিন নিহত হন সেদিন হাসপাতালে কর্তব্যরত ছিলেন ডাক্তার ইসলাম। সাইদের মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট ইনজুরিতে এবং ইন্টারনাল হেমোরেজের ফলে তার মৃত্যু হয়েছে শর্টগান ইনজুরিতে, শর্টগানের গুলিতে, এবং এটা হোমিসাইডাল। এটাই যদি ডাক্তারের চূড়ান্ত সিদ্ধান্ত হতো তাহলে শেখ হাসিনার সরকারের জন্য অত্যন্ত ক্ষতিকর হতো। আমার মনে হয়েছিল যে পুলিশ আসলেই ব্যাপারটা সিরিয়াসভাবে রিয়েলাইজ করেছে, যেহেতু এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল। পুলিশ ফেঁসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে, এই জন্য তারা চাচ্ছিল যে আমি যেন হেড ইনজুরিটাকে ফোকাস করি। আল জাজিরার হাতে আসা গোপন কল রেকর্ডিং থেকে জানা যায় যে হাসিনার সবচেয়ে বিশ্বস্ত মিত্র সালমান এফ রহমান পুলিশ প্রধানকে ফোন দিয়েছেন। হ্যালো, আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, ওর পোস্টমর্টম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পাইনি। চিকিৎসক ইসলামকে প্রচুর চাপের সম্মুখীন হতে হচ্ছিল। সাইদের গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই 3টার পর থেকে পুলিশ আমার সাথে যোগাযোগ করে। আমার কাছেও অনেক দিক দিয়ে ফোন আসছিল যে অটোপসি হচ্ছে কিনা, হবে কিনা। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? এটা আমাদেরকে দেয় নাই স্যার, এবং আমাদের সাথে তো ওরা লুকোচুরি খেলে। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 4:30 5টার পর থেকে আমার সাথে কথা বলতে শুরু করে, এবং তারা এটা খুব গুরুত্বের সাথে করে, যেহেতু লাইভ প্রোগ্রামে গুলি হয়েছে সারা বিশ্ব, এবং তারা আমাকে বলে যে দ্রুত পোস্টমর্টমটা করে দিয়ে যেন আমি লাশটা ডিসপাস করে দিই, এবং এটাও বলে যে সাইদের মাথায় কিন্তু আঘাত হয়েছে, এটাকে আপনি ফোকাস করবেন বেশি। বডি পোস্টমর্টম করা হয়েছে তো? করা হয়েছে তো, রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে থাকে, লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল? রংপুর মেডিকেল রিপোর্টে আসলে রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার প্রধানরাও মেডিকেল রিপোর্টটি সংগ্রহ করার চেষ্টা করছিলেন। প্রধানমন্ত্রী আমাকে বললেন যে আবু সাইদ গুলিতে মারা যাননি। আমি ডাক্তারদের কাছ থেকে রিপোর্টটা পাচ্ছিলাম না। আমি চেষ্টা করেছি রিপোর্টটা নিতে, কিন্তু ডাক্তাররা রিপোর্টটা লিখতে অনাগ্রহী ছিলেন। আমরা বললাম কি হয়েছে, এটাও আমাদের সাথে বলতে অনেক সময় আছে না যে একটা কিছু হইলে এরপরে আমাদেরকে, আমরা তো কিছু হইলে বলি যে এই ডাইমেনশনে যাচ্ছে, আমরা এইভাবে প্রস্তুত আছি, এরকম তো কিছু আছে। ওরা আমাদের সাথে কোনো কথাই বলে না। আচ্ছা দেখি, আমি দেখি। এটা ফোন কলটা আমি আজকেই প্রথম আপনাদের মাধ্যমে জানতে পারলাম, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাইদের রিপোর্টকে মানে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। মানে আমাকে আসলে অফার করা হয়েছিল যে তোমার 2 সপ্তাহ ছুটি দিয়ে দিচ্ছি, তুমি আমাদের মনোমতো রিপোর্টটা দাও, থাইল্যান্ডে ট্যুর করো, ফ্যামিলি নিয়ে কক্সবাজারে 7 দিন থেকে আসো, কিন্তু আমি সবগুলোই রিফিউজ করছি। হাসিনার ঘনিষ্ঠরা ফোনে নিজেদের মধ্যে কি কথা বলছে এটা গোপনে রেকর্ড করতেন মেজর জেনারেল জিয়াউল আহসান। হাসিনার গোপনতম ঘটনাসমূহ তিনি জানতেন। তিনি ছিলেন হাসিনার চোখ ও কান। এটি ছিল জিয়াউল আহসানের মস্তিষ্ক প্রসূত গোয়েন্দা সংস্থার পরিচালক, এবং তিনি সফটওয়্যারটি ব্যবহার করে ভিকটিমদের খুঁজে বের করতেন এবং তাদের তুলে নিতেন।
কিন্তু আসলে এটি ব্যবহার করা হয়েছিল বিক্ষোভকারীদের শনাক্ত করতে বা তাদের খুঁজে বের করতে। যেসব রাজনৈতিক নেতাদের তারা অপহরণ করেছে এবং তাদের জোরপূর্বক গুম করেছে। তিনি তাকে বিশ্বাস করতেন, তিনি তার উপর আস্থা রাখতেন। সে ছিল ক্ষমতাবান, তার মনোভাব নিষ্ঠুর। এই গোয়েন্দা কর্মকর্তা এখন হত্যা মামলার আসামি। হাসিনার আমলে তিনি হাজার খানেক হত্যার সাথে জড়িত ছিলেন। তদন্তকারী অফিসাররা এমনটাই মনে করেন। ইতিমধ্যেই আমরা তথ্য পেয়েছি, যারা গুমের শিকার হয়েছিলেন সে নিজেই তাদেরকে হত্যা করেছে। সে তার দলবল ব্যবহার করে তাদের আটক কেন্দ্র থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে হত্যা করেছে এবং অনেক সময় মৃতদেহগুলো সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। হাসিনা 50টিরও বেশি মোবাইল ফোন ব্যবহার করতেন, তবুও তার কথা রেকর্ড হতো। কিছু ক্ষেত্রে অন্য পক্ষ বলছিল যে আমাদের টেলিফোনে এই বিষয়ে আলোচনা করা উচিত নয়, আর উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রী, হ্যাঁ আমি জানি এটা রেকর্ড করা হচ্ছে, কোনো সমস্যা নেই। এটা ভাগ্যের পরিহাস। তিনি অন্যদের জন্য খুব গভীর খাদ খনন করেছেন, সেই খাদে এখন তিনিই পড়েছেন। এরই মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে গেছে। শত শত তরুণ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। চেস্টে বুলেট ইঞ্জুরি পাইছি, আমরা ফেসে বুলেট ইঞ্জুরি পাইছি, বুলেট ইঞ্জুরি পেশেন্টগুলো খুব বেশি পাইছে এবং চাপাতিতে যে আঘাত করাটা বলে, যে নাইফ দিয়ে ছুরি দিয়ে আঘাত করে স্ট্যাব ইঞ্জুরি এগুলো আমরা অনেক বেশি পেশেন্ট পাইছি শেষের দিকে এসে। ছাত্ররা আর চাকরির জন্য বিক্ষোভ করছিল না, তারা হত্যার বিচার চাইছিল। তারা আর কোনো হাসিনার গুলি অথবা কোনো তার ল এনফোর্সমেন্ট এজেন্সির যে হচ্ছে গুলি, এগুলোকে কোনো কিছুকে তারা তোয়াক্কা করছে না। তারা হাসিনার পতনের দাবিতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আত্মবিশ্বাস ছিল আমরাই এক্ষুনি হাসিনার পতন নিশ্চিত করব। হাসিনার অসংখ্য ফোন রেকর্ডিং মুছে ফেলা হয়েছিল, কিন্তু 18 জুলাইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ খুঁজে পাওয়া গেছে, যে রাষ্ট্রীয় দমননীতির ভয়ঙ্কর মোড় নেওয়ার প্রমাণ দেয়। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের কথা চিন্তা করে। এই ফোনটি তিনি করেছিলেন তার নিকট আত্মীয় ঢাকা দক্ষিণের শক্তিশালী মেয়র ফজলে নূর তাপসের কাছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। এই অভিযানের একটি সাংকেতিক নাম ছিল, যা অপারেশন ক্লিন ডাউন নামে পরিচিত। যেখানে সর্বাধিক সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয় সেখানে ড্রোন ব্যবহার করে এবং তারপর তারা হেলিকপ্টার পাঠায় তাদের হত্যা করার জন্য। থেকে টিয়ার গ্যাস মারছে এবং ওই সঙ্গে বুলেট ডাইরেক্ট শর্ট করছে। তো আমরা ওইরকম শর্টের পেশেন্ট পাইছিলাম উপর থেকে, ডিরেক্ট শর্টের পেশেন্ট অ্যাবাউট 4 থেকে 5 জনের মতো ওই সময়। যখন আমাদের হসপিটালের সামনে টার্গেট করে হেলিকপ্টারতে গুলি এবং টিয়ার শেল ফেলানো হয়েছে। তার গোয়েন্দা সংস্থা যখন আড়ি পেতে শুনছিল, প্রধানমন্ত্রী তখন আরো সব পরিকল্পনা প্রকাশ করে ফেলেন। সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে, এখন তো আমরা অন্য ড্রোনদের ছবি নিচ্ছি। তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। পাকড়াও করলে না, ওটা বলা হয়েছে, ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টেকাটা পারবো ধরে ফেলবে। শিক্ষার্থীদের হত্যার জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মামলা লড়ছেন তাজুল ইসলাম। এটা সত্যিই বিস্ময়কর ছিল। একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিচ্ছেন, বেশিরভাগই তরুণ ছাত্র, এবং তিনি নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই লোকদের হত্যা করার জন্য। 19 জুলাই শেখ হাসিনা সেনাবাহিনীকে রাস্তায় নামার নির্দেশ দেন।
সে ছিল খুব লম্বা এবং সুদর্শন। যখন সে তার বন্ধুদের সাথে থাকত তখন তাকে সবসময় মনে হতো সে যেন নিজেই একটা মিনার। এসব নৃশংসতা ১৯ বছর বয়সী মাহমুদুরকে দারুণভাবে প্রভাবিত করে। একটা ভিডিও ছিল, আবু সাইদের বোন কাঁদছিল। আমার ভাই সেটা ফেসবুকে শেয়ার করে এবং সে বলছিল, আমার মনে হচ্ছে এটা আমার বোন, তাই আমি এটা নিতে পারছি না। আমরা তাকে বাইরে যেতে দিচ্ছিলাম না। সে একদিনে গিয়েছিল এবং সেটাই ছিল তার জীবনের শেষ দিন। সেদিন ছিল জুলাইয়ের ১৯ তারিখ। বাসা থেকে সে বের হয় ৩:১০-এ। ৩:২৬-এ সে আমাকে ফোন করে। আমি তাকে বকাবকি করছিলাম আর আমি তার সাথে চিৎকার করছিলাম, তোমাকে বাড়ি ফিরে আসতে হবে। সে বলল, আচ্ছা আমি আসছি। জাস্ট ১১ মিনিট পর সে মারা গেল। মাহমুদুরের মরদেহ নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আরো ৫টা লাশের সাথে আমার ভাইটা ছিল। এ যেন স্ট্রেচারে রক্তের সাগর। আমার মনে হচ্ছিল একটা দুঃস্বপ্ন দেখছি। এটা সত্যি হতে পারে না। আমি কোথায়? এটা কি কোনো যুদ্ধ হচ্ছে? সে আমাদের পরিবারের রত্ন ছিল, আমাদের একমাত্র স্বপ্ন, একমাত্র দামি জিনিস। আসলে সে আমাদের পরিবারের ভবিষ্যৎ ছিল। বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করছিল, শেখ হাসিনা দেশের ব্যবসায়ী ও শীর্ষ রাজনীতিবিদদের সাথে দেখা করেন। তিনি ছিলেন একরোখা। ডিজিটাল বাংলাদেশ তো আমারই করে দেওয়া। আজকে সেই ডাটা সেন্টার থেকে শুরু করে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। সাবমেরিন কেবলটা পর্যন্ত নষ্ট করা হয়েছে। আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবার কারণে তিনি বিক্ষোভকারীদের দোষারোপ করেছিলেন। হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাকআউট। এর আগে আমরা সহজেই অনলাইন ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারছিলাম। এই মুহূর্তের মধ্যে আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করেছিলাম। আমরা কিছু এক্সট্রা ডিভাইস কিনে রেখেছিলাম এবং কিছু এক্সট্রা সিম, এবং আমরা যখন মিছিল করছিলাম সেই সময় হেলিকপ্টার থেকে হাসিনা এবং তার যে ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদের উপর গুলি করছিল। তো এই সময়ে একই সাথে মাঠের আন্দোলন সমন্বয় করা এবং পরবর্তী দিনের কর্মসূচি প্রণয়ন করা, সেটা ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ছাত্রলীগ নেতাদের সাথে তার এক ধারণ করা ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী এক ভিন্ন চিত্র তুলে ধরেন। আর ওই বিসিআরসি বন্ধ করছে, ইন্টারনেট বন্ধ, বিসি সাইকন ঠিক হবে, তোমরা বলো আন্দোলন পোয়াইছে, এটা শেষ ঠিক হতে অনেক সময় লাগবে। আল জাজিরা একটি গোপন সরকারি নথি পেয়েছে যা প্রকাশ করে কে বাংলাদেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করেছে। জুলাইয়ের ১৫ তারিখে বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। পরের দিন পর্যন্ত তারা ৫৯টি বিশ্ববিদ্যালয় ওয়েব অ্যাক্সেস, ব্লগ এবং ২ শতাধিক সাইটে প্রবেশ বন্ধ করে দেয়। ১৮ জুলাই থেকে শেখ হাসিনার গোপন পর্যবেক্ষণ ইউনিট এনটিএমসি সমগ্র ওয়েব অ্যাক্সেসের উপর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। পরের কয়েক সপ্তাহ ধরে তারা একের পর এক সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দেয়। কিন্তু সহিংসতার ভিডিও তখনও বাইরের বিশ্বে পৌঁছাতে পারছিল। শেখ হাসিনার একটি পরিকল্পনা ছিল। শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সাথে কথা বলছিলেন। তিনি এমন প্রচারণা চাইছিলেন যাতে বোঝানো যায় সহিংসতার আসল ভুক্তভোগী হল তার সমর্থকরাই। আমি ইয়া করে দেন আপা, আমি সব পাঠাই দিচ্ছি আপা। আমাদের C40 হোল ওয়ার্ল্ডের মেয়রদের ফোরাম সাদেক খানের নেতৃত্বে, ওরাও বলছে কি করতে পারি বলো। আমি সাদেক খান তো আমার সাথে ক্লোজ ফ্রেন্ড, লন্ডনের মেয়র। কথা বলো, ওর সাথে কথা বলো। এইসবই সবকে আবার ওখানে পাঠানো আছে, মানে সব অ্যাম্বাসাডারদের কাছে মোটামুটি দেওয়া আছে।
না এটা ভালো বলছেন আপা, আমাদের গ্রুপে আছে আপা, আপনি তো পাঠাচ্ছেন, আমি মেয়রদের কাছে পাঠিয়ে দিলেন না। কিন্তু দৈনিক ছাত্র হত্যার তথ্যসমূহ কিছুতেই ধামাচাপা দেয়া যায়নি। ওই সময় আমরা অনেক ইনজুর্ড পেশেন্ট পাইছি, অনেক খুব গ্রিভিয়াসলি হার্ট পেশেন্ট যেগুলো হয়েছে তাদের সেসব পেশেন্টগুলো আমরা পাইছি ওই সময়, এবং তাদের অবস্থা মানে খুবই খারাপ। আমরা ওই সময় খারাপ ছিল, এবং ওই পেশেন্টগুলার আমরা বেশিরভাগই পাইছিলাম বুলেট ইনজুরি। এবং মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের ক্ষোভও বাড়ছিল। সরকার ক্রমেই জনসমর্থন হারাচ্ছিল। কয়েকদিন পরে হাসিনা এই গণভবনে নিয়ে আসলো বাধ্য করে, শোক প্রশাসনেরা নিয়ে গাড়ি যাওয়া আসে, থাকা খাওয়া সব ফ্রি, চলো তোমাকে যাওয়াই নাই। বিক্ষোভে নিহতদের পরিবার যারা তাদের সন্তান হারিয়েছেন তাদের সাথে শেখ হাসিনা দেখা করার আয়োজন করলেন। বুঝি নাই, মূর্খ মানুষ তো। বুঝি নাই কি, বাধ্য করে আনছে তো, না আসলে হয়তো অন্য অত্যাচার করলি হয়। না, আমরা ওই জায়গায় বসেছিলাম, মানে জায়গাটা ছিল ওই জায়গায়, আমাদেরকে সামনে বসতে দিছিল। তো তখন শেখ হাসিনা আসিয়ে মানে একটা লিস্ট করা ছিল শহীদ ফ্যামিলির, তো ফার্স্টে আমাদের নাম ছিল। তো আমরা ওখানে ছিলাম, আমরা দাঁড়াইছিলাম, তো শেখ হাসিনা আমাদের কাছে আসছিল। তখন ওনারা বললো যে হ্যাঁ তোমার ভাইয়ের বিচার আমরা করব, এটা তদন্ত করে আমরা দেখতেছি কে মারলো কি করলো। তখন আমি বলছিলাম যে আমার ভাইয়ের যে পুলিশে গুলি করে মারছে এটা তো ভিডিও ফুটেজে দেখাই যাইতেছে, এটার আবার তদন্তর কি দরকার। কারণে আসাটা অনেক ভুল হয়েছে, সবাইকে ডাকছে বা সবাইকে কিছু দিছে, কিন্তু সঞ্চয়পত্র দিছিল। তো তখন আমরা বুঝতে পারছি যে এখন হাসিনা প্রচার করবে যে আবু সাইদ ভাইয়ের ফ্যামিলি মানে তাদের কোনো আক্ষেপ নাই, ওনাদের ছেলে মারা গেছে, ওনারা মানে মীমাংসা হয়েছে, এইরকম একটা কিছু বুঝাতে চাইছে। তখন আমরা যখন বুঝতে পারলাম তখন আমাদেরকে নিজেদেরকে অনেক খারাপ লাগছিল। তখন আমরা মনে করছি আমার ছেলেটা কে মারলি, তা আমরা মনে করছি আমার ছেলে হাসিনাই হত্যা করবে করছে পুলিশের, তাছাড়া আমার ছেলে মারতে পারে না। আমি নিশ্চিত তাদের প্রত্যেককে জোর করা হয়েছিল। কেউ তো তার পরিবারের সদস্যদের খুনিদের সাথে মিলিত হতে চায় না, তাই না? অন্য পরিবারগুলো এই সাক্ষাতে যেতে অস্বীকৃতি জানালেন। যখন আমি এখানে ঢুকলাম আমি ঘৃণা দেখতে পাচ্ছিলাম। যত কিছু আমি এখানে দেখতে পাচ্ছি শুধুই ঘৃণা। আমাদেরকেও এখানে আসতে বলা হয়েছিল। তিনি সব পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন এবং ক্ষতিপূরণ বা এরকমই কিছু দেবেন। আমরা কেন ক্ষতিপূরণ নেব? কিসের ক্ষতিপূরণ? আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, তার ক্ষতিপূরণ? আপনি কি পারবেন আমার মায়ের প্রতিদিনের কান্নার ক্ষতিপূরণ দিতে? তাই আমরা কোনো ক্ষতিপূরণ গ্রহণ করিনি, এখানে আসার প্রস্তাবেও রাজি হইনি। হাসিনার বাসস্থানের বাইরে সহিংসতা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। আর সে কিছু বন্য প্রাণী মারতে চায়, কিন্তু সে আসলে নিজের দেশের মানুষদের মারছিল। তার নামের ফলকটি আমি খুঁজে পেয়েছি, যার নাম রেদওয়ান। সে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য। সে শেখ হাসিনার জন্য কাজ করত। সে কিভাবে গুলি করতে পারে নিজের দেশের লোককে? তার কাছে AK রাইফেল ছিল এবং সে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এটা কি ধরনের রাইফেল? এটা কি অ্যাসল্ট রাইফেল? এটা কি প্রাণঘাতী? তিনি হ্যাঁ বলেছিলেন। তদন্ত সংস্থা তার সাক্ষাৎকার নিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং সে বলে, আমি কিছু লোকের সাথে কথা বলেছি। সে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশনা নিচ্ছিল।
সে একটি উদাহরণ স্থাপন করার চেষ্টা করছিল এবং দেখানোর চেষ্টা করছিল যে সে শেখ হাসিনার প্রতি কতটা অনুগত। সেদিন তখনও পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে প্রায় 20 জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে। এখন শেখ হাসিনার সেনাবাহিনীর ভেতরেও একটি ঝড় দানা বাঁধছিল। ঢাকার পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো পুলিশ কমিশনার হাবিবুর রহমানের একটি রেডিও বার্তা আল জাজিরা সংগ্রহ করেছে। সেনা কর্মকর্তারা ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছিলেন। আর না, যথেষ্ট হয়েছে, আমরা একমত হই যে আমরা কোনো গুলিবর্ষণ করব না। সেনাবাহিনীতে কর্মরত এক সেনা কর্মকর্তা আল জাজিরার সাথে কথা বলতে রাজি হন। আমরা তার কণ্ঠস্বরটি বদলে দিয়েছি। যদি গুলির নির্দেশ আসে আমরা বিট্রে করব, আদেশ অমান্য করব। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে মাত্র কয়েক সপ্তাহ আগে শেখ হাসিনা পদোন্নতি দিয়েছিলেন, তিনি নিজেই সম্ভাব্য বিদ্রোহের মুখোমুখি হয়েছিলেন। তিনি সব অফিসারদের ডাকেন মূলত তাদের মনোভাব বোঝার জন্য। সব অফিসার সেই কনফারেন্সে যোগ দেন। সেনাবাহিনীর তরুণ অফিসাররা তাদের কমান্ডারদের প্রশ্নবিদ্ধ করতে থাকেন। তারা ভীষণ রাগান্বিত ছিলেন। 3রা আগস্ট আমরা প্রশ্ন তৈরি করেছিলাম, অস্ত্র ও গোলাবারুদ এই মানুষদের, আমার জনগণের, আমরা কেন এটি আমাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করব? আমরা কেন নিরীহ মানুষকে গুলি করব? আমরা তো জানি না কে আমাদের শত্রু বা মিত্র। তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন, তিনি উত্তেজিত, আবেগপ্রবণ ছিলেন, তিনি ঠিকমতো বসতেও পারছিলেন না। কতজন? তিনি বেশ নার্ভাস ছিলেন। আমি তাদেরকে বললাম, পরিমিত শক্তি প্রয়োগ করো, জনতাকে গুলি করো না। আমরা মনে করি না যে এটা করা উচিত, কারণ নিরীহ বেসামরিক মানুষ, শিক্ষার্থীরা তো বিক্ষোভ করছিল কোনো একটা কারণে, আর পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল। এটা খুবই খুবই উদ্বেগজনক ছিল, খুবই উদ্বেগজনক। গোপন ফোন রেকর্ড আরও সাক্ষ্য দেয়, শেখ হাসিনার একটি চেইন অফ কমান্ড ছিল। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা, বলে দেবো, ধাওয়া দেবে, বলতে বলতে থাকবে। হাসিনার ব্যক্তিগত সামরিক সচিব কর্নেল রাজীবকে একটি ফাঁদ পাতার নির্দেশ দেয়া হয়। শুধু ওই অল্প জমা থাকবে, করতে হবে, তাহলে অন্যরা আসবে না। ঠিক আছে স্যার। 3 তারিখে তিনি আবারও পদত্যাগের কথা বললেন। মানুষ মরছে, মানুষ খুন হচ্ছে। তিনি জানতেন যে তাকে ক্ষমতায় থাকতেই হবে, যাই হোক না কেন। তাই 4র্থ দিনটিও ছিল খুবই নৃশংস একটি দিন। এদিকে তারা চেষ্টা করছিল মিছিল নিয়ে গণভবনে যেতে, কিন্তু মিছিলকারীরা আগাতে পারছিল না, কেননা পুলিশ সমানে গুলি করে হত্যাযজ্ঞ চালাচ্ছিল। চারই আগস্টের মধ্যে হাজার হাজার মানুষ গণভবন অভিমুখে মিছিল করে আসার প্রস্তুতি নেয়। হাসিনা তার নিরাপত্তা প্রধানদের সাথে সর্বশেষ বৈঠকটি করেন। তিনি সেনাবাহিনী প্রধানকে বলছিলেন, কেন আপনি গুলি করে সব মানুষকে সরিয়ে দিচ্ছেন না? পুলিশ খুব ভালো কাজ করছে, তারা মানুষদের হত্যা করছে। আপনার উচিত হত্যা করে হলেও আমাকে ক্ষমতায় রাখার চেষ্টা করা। অবশেষে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্বীকার করলেন যে তারা এটা করতে পারবেন না, কারণ সেখানে হাজার হাজার মানুষ আছে। আমরা আমাদের নিজেদের লোকজনকে মারতে পারি না, এবং তারপরেও তিনি পদত্যাগে রাজি হচ্ছিলেন না। একসময় আমি তাকে বলেছিলাম যে এটা কোথাও যাচ্ছে না, কোথাও না। সুতরাং এইটুকুই, এটা কোথাও যাচ্ছে না। তাই আপনাকে রাজনীতিবিদদের সাথে কথা বলতে হবে, বিষয়গুলো ভিন্নভাবে সামাল দিতে হবে। এটা কোনো উপায় নয়।
এখানে তো আমার মেয়ের আসার কথা ছিল। এখানে আমার মেয়ে এসে কি করত? উল্লাস করত। বিলাসবহুল বাড়ি, যেখান থেকে শেখ হাসিনা শুধু দুষ্ট মন্ত্র চালাইত। গণভবন ঘেরাও করতে আসা হাজার হাজার মানুষের একজন নাফিসা, যার বয়স 17। নাফিসার পড়াশোনা শেষ করার পরে ওর স্বপ্ন ছিল ও ডাক্তার হবে, বাইরে যাবে, বিদেশে যাবে। ঠিক 10:30টায় আমাকে 2টা ছবি পাঠিয়েছে। এটি ছিল এই অভ্যুত্থানের শেষতম দিন, একই সাথে নৃশংসতম দিনও বটে। তখন ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ থেকে লক্ষ লক্ষ জনতা তারা গণভবন অভিমুখে রওনা দিয়েছে। ওরা অনেক দূর আগায় গেছে, একেবারে ঠিক যাইতেছে। এর মধ্যে পুলিশ টিয়ার শেল মারে, গ্যাস মারে, তারপরে সাউন্ড গ্রেনেড মারে। আমি শুনতেছি মোবাইলে সবকিছু। বাসায় যাও, কেউ বলছে যে আব্বু আমি কিন্তু বাসায় যাব না। এখনকার যে পরিস্থিতি, এই যে আন্দোলন করলাম, এটার সুফল না পাওয়া পর্যন্ত বাড়িতে যাব না। দেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদের 15 বছরের শাসনের নিষ্পত্তি কয়েক মিনিটের মধ্যে ঘটতে যাচ্ছে। সেনাবাহিনী বলল, এখান থেকে সরে যাওয়ার জন্য আপনার হাতে 40 মিনিট সময় আছে, নইলে লোকজন এসে সবকিছু ধ্বংস করে দেবে। তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে বলছিলেন, তাহলে তোমাদের উচিত এখনই আমাকে হত্যা করা এবং এখানে গণভবনের মাটিতে পুঁতে ফেলা। হাজার হাজার মানুষ ইতোমধ্যেই জড়ো হয়ে গিয়েছিল। আমরা ঢাকায় এসেছি কারণ আমরা আর হাসিনাকে চাই না, কারণ সে অনেক ছাত্রকে হত্যা করেছে, তাই আমরা তাকে আর চাই না। সেনাপ্রধান সকালে গণভবনে যান, আর হাসিনা সেটা যখন জানতে পারেন তখন তিনি খুব জোরে কাঁদতে শুরু করেন, যেন তিনি রাগে ফেটে পড়েছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। আমাদের ধারণা ছিল আজই সেই দিন, কেননা সব লোক যদি আসে এবং তাদের সরাসরি হাসিনার প্রাসাদে যাওয়ার কথা, এটা নৃশংস একটা ব্যাপার হবে। এটা ছিল হাসিনার ক্ষমতার অন্তিম সময়। পুলিশ তবুও বিক্ষোভকারীদের উপর গুলি ছড়ছে। ঠিক 20 মিনিট পর আমাকে ফোন দিল, তখন বাজে 12:40। বলতেছে আমি গণভবনের দিকে যাচ্ছি, যদি বিজয় আসে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে তো জানবাই। তিনি ভাবলেন বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে তিনি ক্ষমতায় টিকে যেতে পারেন। ঠিক আছে, তাদের এখানে আসতে দেন, কিন্তু তার বিশেষ নিরাপত্তা বাহিনী যারা প্রাসাদের পাহারা দেয়, যারা নিরাপত্তা দেয়, তারা বলল যে আমরা পারবো না, জনসমুদ্র নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই, আমরা এত মানুষকে হত্যা করতে পারি না। 15 মিনিট আবার পর ফোন দিল আমাকে, যে আব্বু তুমি টিভি দেখো। Breaking news story, Bangladesh Prime Minister Sheikh Hasina has resigned. জনতার বিপুল স্রোত যখন গণভবনমুখী, তখন শেখ হাসিনা শহর ছেড়ে পালিয়ে গেলেন। আমি যাকে তখন তাকে ফোন করি, তো ওই পার থেকে একটা ছেলে মোবাইলটা রিসিভ করে, বলতেছে মোবাইলটা যার, সেই মেয়েটা গুলিবিদ্ধ হয়েছে। কিছুই নিতে পারি না, শুধু মোবাইলটা হাতে আমি দৌড়তেছি। নৌকা পার হওয়ার মাঝামাঝি যাওয়ার পরে আমার মেয়ে মোবাইল লক খুলে মাস্ক সরাইয়া আমাকে ফোন দিছে, আব্বু আমি মনে হয় বাঁচবো না, আমার লাশটা তুমি নিয়ে যেও, আমি মরে যাব। এই কথাটা যখন বলছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারি নাই।
তো দৌড়াইতে দৌড়াইতে যাইতেছি, আসলে যখন গেছি তখন নাফিসার মামা ফোন দিয়া বলতেছে যে ভাই আপনার মেয়ে আর নাই। আমি আমার জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি। হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী যেখানে থাকতেন সেখানে প্রবেশ করেছিল। তার উপর তাদের প্রচন্ড রাগ ছিল। তারা বলে যে আমরা অবশ্যই সেসব জিনিস সংগ্রহ করে স্মৃতি হিসাবে রাখবো, যাতে আগামীতে যেই রাজনীতিবিদরা আসবে তারা যেন বুঝতে পারে আমাদের সাথে যদি হাসিনার মতো আচরণ করা হয় তাহলে আমরা আপনাদের সাথেও একই কাজ করব। আমি ন্যায় বিচারের জন্য লড়াই করব, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। আমি জানি না আমি ন্যায় বিচার পাবো কিনা। আজকে যদি আমার জায়গায় আমার ভাই থাকতো, সেও এটা ছেড়ে দিত না। তাহলে আমি তাকে কি জবাব দেব? তাহলে আমি তাকে এতটুকু বলতে পারবো যে আমি ন্যায় বিচারের জন্য লড়াই করেছি। দেশটা স্বাধীন না হওয়া পর্যন্ত তোরা ছাড়ি দেন না, সেই ছাত্ররা দেশটা স্বাধীনই করছে। স্বাধীন করার সূত্রটা তো আমার ছেলের কাছ থেকে। এখন আমাদের চাওয়া হইতেছে পরবর্তী যে সরকার আসবে উনি যেন মানে ন্যায় নিষ্ঠার সঙ্গে থাকে, কোনো স্বৈরাচার সরকার যেন আর গঠন হইতে না পারে, কোনো ন্যায্য অধিকারের জন্য কোনো মা বাবার বুক খালি না হোক, কোনো বোনের ভাই না হারাক। আমি এটা বাংলাদেশের যারা পরবর্তী গভর্নমেন্ট আসবে যেন এই দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শান্তিপ্রিয় থাকে, এবং যারা এই দেশের জন্য, এই মাটির জন্য যুদ্ধ করছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের মনোবাসনাগুলো যেন সরকার পূরণ করে, তা আমি চাই।